হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার और কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 2 এর বায়োলজি টপিক নিয়ে আলোচনা করব এবং যে টপিকটি হচ্ছে সালোক সংশ্লেষের ধাপ। এবং আমরা গত ক্লাসগুলোতে ক্লাস 11 সেমিস্টার 2 এর বায়োলজিতে যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশনে আমি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি, দেখে নেবে। সেখানে আমরা সালোক সংশ্লেষী ও রঞ্জক সম্বন্ধে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে ইমার্শন এফেক্ট কি, সেখানে আমরা দেখেছিলাম সবথেকে ভালো ফটোসিনথেসিস হয় কোন আলোতে, এবং আমরা দেখেছিলাম PS1 PS2 অর্থাৎ ফটোসিস্টেম 1 ফটোসিস্টেম 2 বলতে কি বোঝায় বিস্তারিত জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা যেটা দেখব মেনলি সেটা হচ্ছে সালোক সংশ্লেষের ধাপ, অর্থাৎ সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস সেটি হয় কিভাবে। তো সালোক সংশ্লেষ যে পর্যায়, সেই পর্যায়গুলোকে আমরা দুটো প্রধান ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ সালোক সংশ্লেষ মানে আমরা দেখেছিলাম না, সেখানে কি হয়, গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, মাটি থেকে জল নিচ্ছে, উইথ দ্য হেল্প অফ ক্লোরোফিল অ্যান্ড সানলাইট তৈরি করছে C6H12O6 মানে গ্লুকোজ তৈরি করছে। যতটা CO2 নিচ্ছিল, 6 অণু CO2 নিচ্ছিল, 6 অণু অক্সিজেন তৈরি করছিল, আর 12 অণু জল নিচ্ছিল, সেখানে 6 অণু জল তৈরি হচ্ছিল। সুতরাং এটা হচ্ছে ফটোসিনথেসিসের একটা সমীকরণ। এবং আমরা দেখেছিলাম যে সালোক সংশ্লেষকে আমরা কেন জারণ বিজারণ প্রক্রিয়া বলছি। ক্লিয়ার? এখন আমরা এই ক্লাসের যে বিশেষত্ব সেটা হচ্ছে এই ক্লাসে আমরা দেখব যে সালোক সংশ্লেষ বা উদ্ভিদ খাবার তৈরি করে কিভাবে। আমরা বাড়িতে যেমন খাবার তৈরি করি কীরকমভাবে না, বাবা বাজার করে এনে দেয়, মা সেটাকে রান্না করে, তারপর আমরা সেটাকে খাই। ঠিক সেই রকম সালোক সংশ্লেষে দুটো প্রধান ধাপে হয়। একটাকে বলে আলোক দশা বা লাইট ফেজ, এবং আরেকটিকে বলে অন্ধকার দশা বা ডার্ক ফেজ। এই যে অন্ধকার দশা এবং আলোক দশা কেন বলছি না, আলোক দশা এই কারণে বলছি না, এই দশাতে আমরা দেখব প্রত্যক্ষ আলোর প্রয়োজন, অর্থাৎ সরাসরি সানলাইটের প্রয়োজন। কিন্তু অন্ধকার দশায় আমরা দেখব প্রত্যক্ষ আলোর প্রয়োজন নেই। তার মানে এই নয় যে সেটা রাত্রিবেলা হচ্ছে, তার মানে এটাই পরোক্ষভাবে আলোর প্রয়োজন। প্রত্যক্ষ আলোর প্রয়োজন নেই ঠিকই, কিন্তু পরোক্ষভাবে আলোর প্রয়োজন রয়েছে, সেটা আলো ছাড়া হবে না। সুতরাং এটা ভাবার দরকার নেই যে সালোক সংশ্লেষের আলোক দশা দিনের বেলা হয়, অন্ধকার দশা রাত্রিবেলা হয় না। সালোক সংশ্লেষ হচ্ছে দিনের বেলা উইথ দ্য হেল্প অফ সানলাইট অ্যান্ড ক্লোরোফিল। সেখানে আলোক দশা অন্ধকার দশা উভয়ই হচ্ছে দিনের বেলা। ওকে, এটা বোঝা গেল। এবার অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, গাছ বাতাস থেকে CO2 নিচ্ছে, মাটি থেকে জল নিচ্ছে, কি করে খাবার বানাচ্ছে, এই হচ্ছে ফান্ডা। তো এই আলোক দশাতে আমরা দেখতে পাই যে তিনটে প্রধান ঘটনা ঘটে। কি বললাম? তিনটে প্রধান ঘটনা ঘটে। কি কি ঘটনা ঘটে একটু ভালো করে বোঝা যাক না। সালোক সংশ্লেষের যে আলোক দশা বা লাইট ফেজ, সেখানে প্রথমেই যে ঘটনাটা ঘটে সেটি হচ্ছে ক্লোরোফিল সক্রিয়করণ। ক্লোরোফিল সক্রিয়করণ অর্থাৎ সানলাইট পড়ছে আলোক কেন্দ্র বা সেই ক্লোরোফিল এতে গিয়ে পড়ছে, এবং আমরা PS1 PS2-তে দেখেছিলাম PS1-এর যে আলোক কেন্দ্র, অর্থাৎ যে ক্লোরোফিলটা আলোটা গ্রহণ করছে, PS1-এর ক্ষেত্রে সেটা হয় P700 অর্থাৎ 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সক্রিয় হয়। আর PS2-তে দেখেছিলাম 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সক্রিয় হয়। সেই জন্য PS2-কে আমরা বলেছিলাম P680। মনে পড়ছে কি? P700 এটা হচ্ছে PS1, আর P680 এটা হচ্ছে PS2। যদি না মনে থাকে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, একবার দেখে এসো, তারপরে এই ক্লাসটা করবে।
তাহলে সবার প্রথমে কি হচ্ছে, সূর্যালোক থেকে যে ফোটন কণা বা আলোক রশ্মি আসছে, এসে পড়ছে কোথায়, আলোক কেন্দ্রে। তার আশেপাশে অন্যান্য ক্লোরোফিল ক্যারোটিনয়েডস রয়েছে, তারা হচ্ছে অ্যান্টেনা পিগমেন্ট হিসেবে কাজ করছে এবং ক্লোরোফিলের সক্রিয়করণ ঘটাচ্ছে। এবার এই ক্লোরোফিল সক্রিয় হওয়ার জন্য কি হচ্ছে না, দুটো ইলেকট্রন ক্লোরোফিল অণু থেকে বেরিয়ে যাচ্ছে। ক্লোরোফিলের স্ট্রাকচার প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, সেখানে একটা পাইরল রিং, পরফাইরিন রিং থেকে আর ফাইটল টেল থাকে। তো সেখান থেকে দুটো ইলেকট্রন উত্তেজিত হয়ে বেরিয়ে যাচ্ছে। এবার মনে করো এটা হচ্ছে PS2, এটা হচ্ছে মনে করো PS1, ঠিক আছে। এবার যখনই সানলাইট এসে পড়ছে PS2-তে, PS2 মানে P680, সঙ্গে সঙ্গে সেখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে দিয়ে না, সেটা ইলেকট্রন গ্রাহক দ্বারা প্রথমে গৃহীত হচ্ছে, তারপর ইলেকট্রন বাহক যেমন CBF6, তারপরে হচ্ছে তোমার কিউ, তারপরে প্লাস্টোকুইনন, এরকম বেশ কিছু ইলেকট্রন বাহক দ্বারা বাহিত হয়ে, প্লাস্টোকুইনন, প্লাস্টোসায়ানিন, ঠিক আছে, এরকম বেশ কিছু ইলেকট্রন বাহক দ্বারা আলটিমেটলি চলে যাচ্ছে সেই ইলেকট্রনটা PS1-এ, এবং PS1-কেও সেই ইলেকট্রনটা কি করছে, উত্তেজিত করছে। এবং তারপর সেখান থেকে আলটিমেটলি আমরা দেখব সেখান থেকেও দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, এবং সেটা আলটিমেটলি তৈরি করছে কোষের মধ্যে যে NADP থাকে তার সাথে হাইড্রোজেনকে যুক্ত করে দিচ্ছে, তৈরি করছে NADPH2 প্লাস ATP। ওখানে যাওয়ার আগে আমরা ভালো করে বুঝি কি করে তৈরি হচ্ছে। তাহলে ফার্স্ট আমরা দেখলাম ক্লোরোফিলের সক্রিয়করণ হচ্ছে, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লোরোফিল সক্রিয় হওয়ার ফলে এখান থেকে দুটো ইলেকট্রন চলে যাচ্ছে। এই সময় ক্লোরোফিল সক্রিয়করণ হওয়ার ফলে দুটো ইলেকট্রন ক্লোরোফিল থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে সেই জায়গাটাতে আবার দুটো ইলেকট্রনের যোগান কে দেবে, দুটো করে ইলেকট্রন তো বেরিয়ে যাচ্ছে, তাহলে সেই জায়গায় ইলেকট্রনের যদি যোগান না দেয় তাহলে এই ক্লোরোফিল এ থেকে কি করে পরের দুটো ইলেকট্রন বেরোবে না। এই সময় ইলেকট্রনের যোগান দেয় কে, জল। না, জল সূর্যালোকের উপস্থিতিতে ভেঙে যায়। কিসে ভাঙে, হাইড্রোজেন প্লাস OH মাইনাস। এইরকম দুটো OH মাইনাস মূলক, মানে এরকম OH মাইনাস যেটা সেটা, বা এরকম চারটে OH মূলক যুক্ত হয়ে তৈরি করে H2O প্লাস অক্সিজেন। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন ইজ দ্য বাই প্রোডাক্ট অফ ফটোসিনথেসিস। এই যে অক্সিজেনটা পাচ্ছি সেটা হচ্ছে কোথা থেকে তৈরি হচ্ছে, জল থেকে তৈরি হচ্ছে। কোন দশায় তৈরি হচ্ছে, আলোক দশায় তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে, কারণ এখানে জলের আর্দ্র বিশ্লেষণ ঘটছে, জলের আর্দ্র বিশ্লেষণ বা ফটোলাইসিস। ফটোলাইসিস কেন এই ফটোলাইসিসের দরকার, তার কারণ হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছ OH মাইনাস, মাইনাস মানে কি ইলেকট্রন, ঠিক আছে, সেই OH যখন মূলক তৈরি হচ্ছে বাকি যে দুটো ইলেকট্রন থাকছে সেই ইলেকট্রনটা যোগান দিচ্ছে PS2-তে। কারণ কি, কারণ ফোটন কণা পড়লে দুটো করে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে ক্লোরোফিল অণু থেকে, তাহলে সেই ক্লোরোফিল অণু PS2-তে যে ক্লোরোফিল অণু আছে সেই কিন্তু সক্রিয় হয়ে জলের আর্দ্র বিশ্লেষণ ঘটাচ্ছে। তার ফলে সেখান থেকে উৎপন্ন যে দুটো ইলেকট্রন সেই ইলেকট্রনগুলো পুনরায় আবার PS2-তে ইলেকট্রনের যোগান দিচ্ছে। সেই ইলেকট্রনগুলো ইলেকট্রন বাহক দ্বারা বাহিত হয়ে চলে যাচ্ছে PS1-এ। PS1 থেকে এবার সেই ইলেকট্রন চলে যাচ্ছে এবং সেখানে কোষের মধ্যে একটা যৌগ রয়েছে, সেই যৌগটা সেটা হচ্ছে NADP প্লাস, বা NADPর পুরো কথা হচ্ছে নিকোটিনামাইড। NADPর পুরো কথা কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়। NADPর পুরো কথা হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ভালো করে শোনো, খাতায় নোট ডাউন করে নাও, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তার সাথে এই যে উৎপন্ন হাইড্রোজেন প্লাস, জল ভেঙে যে হাইড্রোজেন প্লাস তৈরি হচ্ছে সেই হাইড্রোজেন প্লাস যুক্ত হয়ে তৈরি করে NADPH2,
অর্থাৎ এখানে কি হচ্ছে, এনএডিপি কি হচ্ছে, এক্ষেত্রে এনএডিপি বিজারিত হচ্ছে যেহেতু হাইড্রোজেন যুক্ত হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আরেকটা কি জিনিস ঘটছে, তিনটে যে ঘটনা ঘটছে আলোক দশায়, একটা হচ্ছে ক্লোরোফিল সক্রিয়করণ, একটি হচ্ছে জলের আর্দ্র বিশ্লেষণ, আর একটি হচ্ছে এনএডিপির বিজারণ। এনএডিপির বিজারিত হয়ে কি তৈরি করছে, NADPH2 তৈরি করছে। তাহলে এই তিনটে ঘটনা ঘটছে, তার সাথে আরেকটা ঘটনা ঘটছে, সেটা কি না, সেটা হচ্ছে আমি এখানে স্টার মার্কস দিয়ে লিখে রাখছি, বা এখানে বলতে পারি যে NADPর বিজারণের সাথেই ঘটছে, সেটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন ঘটছে। ফসফোরাইলেশন মানে কি সেটাকে বোঝো না। ফসফোরাইলেশন মানে হচ্ছে কোনো একটা যৌগের সাথে ফসফেট যুক্ত হওয়া। এখানে কোষের মধ্যে উপস্থিত যৌগ এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট, তার সাথে ইনঅর্গ্যানিক ফসফেটকে পিআই দিয়ে লেখা হয়, সে যুক্ত হয়ে তৈরি করছে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে অ্যাডিনোসিন ট্রাইফসফেটটা হচ্ছে কিভাবে না, আলোর উপস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি কোষের মধ্যে উপস্থিত যৌগ এডিপির সাথে যুক্ত হচ্ছে কি ফসফেট দিয়ে তৈরি করছে এটিপি। এই ঘটনাটাকে আমরা বলছি ফটোফসফোরাইলেশন। ফসফোরাইলেশনের অনেক ভাগ আছে, সেগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব, যে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন কি, অক্সিডেটিভ ফসফোরাইলেশন কি এবং ফটোফসফোরাইলেশন কি, সেটা তো অলরেডি আলোচনা করলাম। তাহলে আলোক দশায় আমরা তিনটে ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ক্লোরোফিল সক্রিয় হচ্ছে, তার ফলে কি হচ্ছে, জলের আর্দ্র বিশ্লেষণ ঘটছে, সেই জলের আর্দ্র বিশ্লেষণের ফলে আমরা দেখতে পাচ্ছি এনএডিপি বিজারিত হয়ে তৈরি করছে NADPH2 এবং এটিপি। তাহলে আমরা আলোক দশা থেকে দুটো প্রধান যৌগ পাচ্ছি, একটা হচ্ছে NADPH2 আর একটা হচ্ছে এটিপি। এই দুটো যৌগ প্রয়োজন হয় অন্ধকার দশায়। এই দুটো যৌগ প্রয়োজন হয় কোথায়, অন্ধকার দশায়। অর্থাৎ যদি আলোক দশা না ঘটে তাহলে এই দুটো প্রোডাক্ট তৈরি হবে না, আর এই দুটো প্রোডাক্ট যদি তৈরি না হয় তাহলে অন্ধকার দশাও ঘটবে না। মানে ব্যাপারটা এরকম যে তোমার বাবার সাথে তোমার মায়ের রান্না করার প্রত্যক্ষ সংযোগ নেই, মানে তোমার বাবার সাথে তোমার খাওয়ার প্রত্যক্ষ সংযোগ নেই, তোমার মা রান্না করে তোমাকে খাওয়াচ্ছে, কিন্তু পরোক্ষ সংযোগ রয়েছে। তোমার বাবা যদি বাজার করে না এনে দেয়, তোমার মা রান্না করবে কি? ঠিক সেরকম যদি আলোক দশা না হয় তাহলে এই যৌগগুলো তৈরি হবে না, আর এই যৌগগুলোই হচ্ছে অন্ধকার দশার কাঁচামাল। অর্থাৎ NADPH2 এবং এটিপি দেখবো অন্ধকার দশায় অত্যন্ত প্রয়োজনীয় দুটি কাঁচামাল। তাহলে কাঁচামাল ছাড়া সেই দশা ঘটবে কি করে? এবং আমরা এটাও জানি আলোক দশা হয় কোথায়, আলোক দশা হয় ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের পর্দায়, ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েডের পর্দায়। অন্যদিকে অন্ধকার দশা হয় কোথায়, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। এগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, তাও আমি বলছি পুনরায়। ক্লিয়ার? তাহলে আলোক দশায় কি কি ঘটলো বোঝা গেল। এবং আমরা দেখতে পাচ্ছি যে PS2 ফার্স্ট সক্রিয় হয়, PS2তে জলের আর্দ্র বিশ্লেষণ ঘটে, এবং এই জলের আর্দ্র বিশ্লেষণে একটা তোমার মাইক্রোমলিকিউলস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একটা এলিমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে Mn, ম্যাঙ্গানিজ। পরীক্ষার প্রশ্ন দেয় কিন্তু। তাহলে জলের আর্দ্র বিশ্লেষণে সাহায্যকারী যে মৌল সেটি কি, সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অন্ধকার দশা। তাহলে আলোক দশাতে আমরা কি কি জিনিস তৈরি হয় দেখলাম না, আমরা দেখলাম NADPH2 তৈরি হয়েছে, এখনো কিন্তু গ্লুকোজ পাইনি, শুধু আমরা পেয়েছি এই অক্সিজেন পেয়ে গেছি, জল পেয়ে গেছি, তৈরি হয়েছে আলোক দশাতেই। এই যে জল পেয়েছি, অক্সিজেনও পেয়েছি, আলোক দশাতেই তৈরি হয়েছে, কিন্তু আমরা এখনো গ্লুকোজ পাইনি, যেটার জন্য গাছ অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষ করে। তাহলে এবার অন্ধকার দশাতে দেখে নিই যে কি অ্যাকচুয়ালি তৈরি হয়, তাহলে আমাদের সালোক সংশ্লেষ প্রসেস বোঝা কমপ্লিট হবে। এবার সালোক সংশ্লেষের যে অন্ধকার দশা, সেই অন্ধকার দশার অনেকগুলো নাম আছে। কি কি? যেমন একে বলে কেলভিন চক্র, যেমন একে বলে C3 চক্র, যেমন একে বলে ব্ল্যাকম্যান বিক্রিয়া। কেন বলে এবার একে একে আমরা আসি। আমরা তাহলে আলোক দশায় কি কি তৈরি হয়েছে দেখলাম, NADPH2 তৈরি হয়েছে দেখলাম, আর ATP তৈরি হয়েছে দেখলাম। এই দুটো জিনিস আমরা
আলোক দশা থেকে পাচ্ছি। এই দুটো জিনিস যদি আলোক দশা থেকে অন্ধকার দশায় না আসে তাহলে অন্ধকার দশা ঘটবেই না। এবার কি হয় না, কোষের মধ্যে একটা যৌগ আছে এবং আমরা অন্ধকার দশা কোথায় হয় দেখলাম না, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। কোষের মধ্যে একটা যৌগ আছে, নাম হচ্ছে RuBP, পুরো কথা হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট। এই RuBP হচ্ছে অ্যাকচুয়ালি 5 কার্বন যুক্ত একটা যৌগ। এবার এই RuBP বাতাস থেকে CO2 গ্রহণ করে। দেখো বাতাস থেকে CO2 গ্রহণ করেছিল গাছ, সেই CO2টা লাগছে কোথায়, দেখো আলোক দশাতে CO2-র কোনো ভূমিকাই ছিল না। আলোক দশাতে CO2 কোথাও লেগেছিল, লাগেনি, লাগছে কোথায়, অন্ধকার দশায়। সেই RuBP CO2-র সাথে বিক্রিয়া করে এবং এখানে প্রধান যে উৎসেচকটা হেল্প করে সেটা হচ্ছে রুবিস্কো। রুবিস্কো উৎসেচকের পুরো নামটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নাও। রাইবিউলোজ বিসফসফেট। যেমন RuBP-র ক্ষেত্রে আমরা পড়েছিলাম না, রাইবিউলোজ বিসফসফেট, তাহলে বিস ফর বিসফসফেট, কার্বক্সিলেজ অক্সিজিনেজ, কার্বক্সিলেজ অক্সিজিনেজ। হাতের লেখা যদি বুঝতে অস্পষ্ট লাগে বা বুঝতে অসুবিধা হয় আমার প্রোনাউন্সিয়েশনের সাথে নিজে নোট ডাউন করে নাও বা কোনো হেল্প নিতে পারো বইয়েরও। তাহলে RuBP বাতাসে CO2 গ্রহণ করলো, সেখানে উৎসেচককে রুবিস্কো। এবার এই রুবিস্কো একটা মজাদার এনজাইম এবং যেটা হচ্ছে পৃথিবীতে সর্বাধিক প্রাপ্ত উৎসেচক, যেটা সমস্ত উদ্ভিদের মেনলি থাকে না। এ দু রকমের অ্যাক্টিভিটি দেখায়। যদি বাতাসে CO2-র পরিমাণ বেশি থাকে সে দেখায় কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি, যদি অক্সিজেনের পরিমাণ বেশি থাকে সে দেখায় অক্সিজিনেজ অ্যাক্টিভিটি। আমাদের এখানে কে আছে, CO2 আছে, তাহলে রুবিস্কো কি ধরনের অ্যাক্টিভিটি দেখাবে, কার্বক্সিলেজ অ্যাক্টিভিটি দেখাবে। এবং এই RuBP-র সাথে রুবিস্কো উৎসেচকের সহায়তায় CO2 যুক্ত হয়ে তৈরি করে PGA। PGA-র পুরো কথা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং যেটা হচ্ছে 3 কার্বনযুক্ত যৌগ। তাহলে তুমি দেখো এখানে এটা 5 কার্বন ছিল, একটা কার্বন যোগ হয়েছে, তাহলে 6 কার্বন হওয়ার কথা। তাহলে ক অণু PGA তৈরি হচ্ছে, 2 অণু PGA তৈরি হয়েছে, প্রতি অণু PGA 3 কার্বন করে, মোট 6 কার্বন। এরপর এই যে PGA আমরা দেখতে পাচ্ছি, এই PGA হচ্ছে অন্ধকার দশার বা কেলভিন চক্রের, বিজ্ঞানী কেলভিন এটা আবিষ্কার করেন, কেলভিন চক্রের প্রথম স্থায়ী যৌগ। এটা হচ্ছে প্রথম স্থায়ী যৌগ, অর্থাৎ এর আগে একটা অস্থায়ী যৌগ তৈরি হয়। যেহেতু অন্ধকার দশার প্রথম স্থায়ী যৌগ PGA, যেটা 3 কার্বনযুক্ত যৌগ, সেই জন্য এই চক্র যেটা তৈরি হবে সেটাকে বলে C3 চক্র। তাহলে C3 চক্র কেন আসছে, C ফর কার্বন, 3 মানে 3, অর্থাৎ 3টে কার্বনযুক্ত যৌগ, যেটা হচ্ছে এই সাইকেলের প্রথম স্থায়ী যৌগ। প্রথম স্থায়ী যৌগ 3 কার্বন বলে একে আমরা বলছি C3 চক্র। এরপর এই PGA থেকে আমরা দেখবে আলোক দশায় পেয়েছিলাম কি, NADPH2, সে এবার নিজে জারিত হয়, অপরকে বিজারিত করে, দিয়ে তৈরি করে NADP+, এবং লেগেছিল কি ATP ছিল আলোক দশায়, সেটা পরিণত হয় ADP-তে, অ্যাডিনোসিন ডাইফসফেটে, দিয়ে তৈরি করে 12 অণু PGALD। 12 অণু PGALD, এই 12 অণু PGALD থেকে আমরা দেখতে পাবো যে 10 অণু PGALD অ্যাকচুয়ালি এরপরে তৈরি করবে যে তোমার পুনরায় RuBP, আর বাকি 2 অণু থেকে আমরা দেখব গ্লুকোজ তৈরি হচ্ছে। এবার এই যে PGALD, এই PGALDর পুরো কথা হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড। তাহলে PGALDর পুরো কথা কি বললাম আমি এখানে লিখে দিচ্ছি, PGALD যেমন আমি লিখছি সেরকম, যেটা ক্যাপিটাল সেটা ক্যাপিটাল লিখতে হবে, যেটা স্মল সেটা, সেটা হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড। ওকে, ফসফোগ্লিসারালডিহাইড। তাহলে 12 অণু PGALD তৈরি হচ্ছে কোথা থেকে, PGA থেকে।
এবং এখানে কি হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি বিজারণ ঘটছে। কার বিজারণ ঘটছে? পিজি এর বিজারণ ঘটছে এবং তৈরি করছে কি পিজিএলডি। এবং এই 12 অণু পিজিএলডির মধ্যে 10 অণু পিজিএলডি পুনরায় বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে এখানে দেখবো ঢ্যাপ গ্যাপ তৈরি হয়, মানে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এরকম অনেক অন্তর্বর্তী যৌগ তৈরি করার মাধ্যমে পুনরায় তৈরি করে আরইউবিপি। তাহলে এখানে সার্কেলটা বা সাইকেলটা কমপ্লিট হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলছি C3 চক্র। আর বাকি 2 অণু পিজিএলডি এখান থেকে তৈরি হয় C6H12O6। তাহলে আমাদের মেন যাকে পাওয়ার কথা ছিল তাকে পেয়ে গেলাম। আর এই পুরো চক্রটাকে আমরা কি চক্র বলছি? C3 চক্র বলছি। হোয়াই C3 চক্র? প্রথম স্থায়ী যৌগ 3 কার্বন যুক্ত। কেন কেলভিন? না বিজ্ঞানী কেলভিন আবিষ্কার করেন। কেন ব্ল্যাকম্যান বিক্রিয়া? বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম বিক্রিয়াগুলো দেখেছিলেন। এবং অন্ধকার দশা কেন বলছি? না সরাসরি আলোর প্রয়োজন হচ্ছে না। এবং এই দশার দেখো 3টে মেন রিয়াকশন রয়েছে। এই যে চক্রটার দেখো এখানে আরইউবিপির সাথে CO2 যুক্ত হচ্ছে, সেই জন্য এই দশাটাকে বলে অঙ্গার, অঙ্গার মানে কার্বন, আত্তীকরণ দশা। অঙ্গার আত্তীকরণ দশা, অর্থাৎ অঙ্গার মানে কি কার্বন আত্মীভূত হচ্ছে। কার মধ্যে যুক্ত হচ্ছে? পিজি এর মধ্যে। ছিল 5 কার্বন, হয়ে গেল 6 কার্বন। 6 কার্বনটা দুটো করে 3 কার্বন হয়ে আছে, সেই জন্য পিজিএ। ক্লিয়ার? 3 কার্বন যুক্ত যৌগ, সেই জন্য এটাকে আমরা কি বলছি? অঙ্গার আত্তীকরণ দশা। তাহলে প্রথম দশা কি অন্ধকার দশার? অঙ্গার আত্তীকরণ দশা। পরের ফেজে দেখো আমি দেখতে পাচ্ছি যে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ পিজিএ সে বিজারিত হচ্ছে। বিজারিত হয়ে তৈরি করছে কি 12 অণু পিজিএলডি বা ফসফোগ্লিসারাইড। যেহেতু বিজারিত হচ্ছে সেই জন্য এই দশাটাকে বলে বিজারণ দশা। আর তারপরে দেখতে পাচ্ছি 10 অণু পিজিএলডি বিভিন্ন অন্তর্বর্তী যৌগ গঠন করছে। সেখানে আমরা দেখব ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হচ্ছে, গ্যাপ, তারপরে গ্লিসারাইড অ্যাসিটোন ফসফেট তৈরি হচ্ছে। এরকম বিভিন্ন অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে মোট 10টা ধাপ হয় অ্যাকচুয়ালি পুরো একটা তোমার কেলভিন চক্রের। তো সেই বিভিন্ন অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে আলটিমেটলি আবার তৈরি করছে কাকে? আরইউবিপি। সেটা পুনরায় আবার CO2 যুক্ত করছে। অর্থাৎ তুমি ভাবো যে টোটাল C6H12O6 আমরা যে পাচ্ছি, মানে এখানে যে কার্বন, মানে একটা পুরো গ্লুকোজ তৈরি হতে গেলে মানে এখানে একবারে কি একটা কার্বন যাচ্ছে? তাহলে এরকম পুরো C6H12O6 পেতে গেলে মোট কবার কেলভিন সাইকেল হতে হবে? 6 বার কেলভিন সাইকেল হতে হবে, তবে এক অণু গ্লুকোজ আমরা পাবো। তো এখানে বিজারণ দশা এবং লাস্ট যে স্টেপ, সেখানে পুনরায় আমরা দেখতে পাচ্ছি আরইউবিপি তৈরি হচ্ছে, সেই জন্য এটাকে বলে পুনরুৎপাদন দশা। অর্থাৎ আমরা কেলভিন চক্রের 3টে দশা পাচ্ছি। একটা হচ্ছে অঙ্গার আত্তীকরণ দশা, 2 নম্বর হচ্ছে বিজারণ দশা, আর 3 নম্বর হচ্ছে পুনরুৎপাদন দশা। তাহলে তোমরা এবার আমাকে বলো যে সালোক সংশ্লেষের অন্ধকার দশা এবং আলোক দশা নিয়ে কোনো রকম কোনো ডাউট আছে কিনা। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অলওয়েজ ওয়েলকাম। এছাড়া তোমরা তো জানো যে তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। সেখানে গিয়েও তোমরা আমাকে তোমাদের কোনো ডাউট থাকলে সেই প্রশ্নটা জানাতে পারো। এবং আমি যেটা বললাম যে রুবিস্কো সেটা হচ্ছে পৃথিবীতে সর্বাধিক প্রাপ্ত প্রোটিন, উৎসেচক মানি সেটা এক ধরনের প্রোটিন, অন্যদিকে এটা উদ্ভিদের জেনারেলি থাকা যায় এবং সমগ্র বিশ্বের সর্বাধিক প্রাপ্ত প্রোটিন। অন্যদিকে প্রাণীদেহে সর্বাধিক প্রাপ্ত প্রোটিনটির নাম তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। প্রাণীদেহে, আমি প্রশ্নটা লিখে দিচ্ছি, প্রাণীদেহে সর্বাধিক প্রাপ্ত প্রোটিন কোনটি? তোমরা আমাকে ঝটপট কমেন্ট সেকশনে জানাও। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।